স্যার দাঁড়ান। এই কি হলো প্রিয়াঙ্কা, তুই আমার হাতটা চেপে ধরলি কেন? কি হয়েছে? প্রীতমের প্রশ্ন শুনে প্রিয়াঙ্কা অন্ধকার দোতলার সিঁড়ির চাতালের কোণার দিকে আঙুল দেখিয়ে বেশ ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, স্যার দেখুন, অন্ধকারে দোতলার সিঁড়ির চাতালের কোণায় ওটা কে দাঁড়িয়ে? প্রিয়াঙ্কার এই কথা শুনে প্রীতম সিঁড়ির দিকে উঠতে উঠতে সিঁড়ির মাঝখানে থমকে দাঁড়িয়ে পড়ে ও প্রিয়াঙ্কার কথা অনুযায়ী অন্ধকার দোতলার সিঁড়ির চাতালের কোণার দিকে তাকায় ঠিকই, কিন্তু কাউকে দাঁড়িয়ে না থাকতে দেখে প্রীতম ধমকের সুরে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলে, এই দুতলা সিঁড়ির চাতালের কোণায় কে দাঁড়িয়ে? কেউই তো নেই দাঁড়িয়ে। দূর, তুই অন্ধকারের মধ্যে কি দেখতে না কি দেখেছিস ভগবানই জানে। প্রীতমের ধমকানি শুনে প্রিয়াঙ্কা বলে ওঠে, আপনি বিশ্বাস করুন স্যার, আমি সত্যি সত্যি দেখেছি একটু আগে ওই ওই দোতলার সিঁড়ির চাতালের কোণায় একটা লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে ছিল। আর কি বল, থেমে গেলি কেন? আর মহিলাটি লাল দুটো জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছিল। এই শোন, বেশি বাজে না বকে চল ঘুমাবি চল। সারাদিন শরীরের উপর দিয়ে আমার আর তোর তো অনেক দখলই গেছে। কাল আবার সকাল সকাল আমাদের বাড়ি ফিরতে হবে। এই কথা বলে প্রীতম অন্ধকার সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে যায় ঠিকই, কিন্তু প্রিয়াঙ্কা সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে অন্ধকার দোতলার সিঁড়ির চাতালের কোণার দিকে তাকিয়ে প্রশ্ন করে ওঠে নিজের মনে মনে, আচ্ছা, আমি কিছুক্ষণ আগে দোতলার সিঁড়ির চাতালের কোণায় লাল শাড়ি পরা যে মহিলাটিকে দেখলাম, সেটা কি সত্যি সত্যি দেখলাম না আমার চোখের ভ্রম? ডাইনিং রুমে খাওয়ার টেবিলের ওপর রাখা মোবাইল ফোনটা বেজে উঠতেই কোয়েল সবজি কাটা থামিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে খাবার টেবিলের ওপর থেকে ফোনটা হাতে তুলতেই ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার প্রাক্তন গানের স্যার প্রীতম সেনগুপ্ত ফোন করেছেন। প্রীতম স্যারের ফোন দেখে কোয়েল বলে ওঠে, প্রীতম স্যার, এতদিন পর, কি ব্যাপার? এই কথা বলে কোয়েল প্রীতমের ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে একটা ভারী কি কণ্ঠ শোনা যায়। কিরে কোয়েল, তোরা কেমন আছিস? তোর আর অনিতের গান বাজনার প্রোগ্রাম কেমন চলছে? স্যার, আমরা ভালোই আছি, আর আমাদের গান বাজনা প্রোগ্রাম ভালোই চলছে। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি রে। শোন, এই জন্য তোকে ফোন করেছিলাম, তোরা সামনের সপ্তাহে বাড়ি থাকবি তো? কেন স্যার? আসলে সামনের সপ্তাহে আরামবাগে তোদের ওইখানে আমারও আমার 3টে স্টুডেন্টের গানের প্রোগ্রাম আছে। রাজি ফেরার পথে সেদিন রাত্রিটা তোদের বাড়িতেই থাকবো। তোর আর অনিতের কোনো আপত্তি নেই তো? প্রীতমের প্রশ্ন শুনে কোয়েল একটু নীরব থাকে। ঘরের চারদিকটা একবার ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে দেখে নিয়ে নিচু গলায় বলে ওঠে, না না স্যার, কোনো আপত্তি নেই, আপনারা আসুন। কিন্তু কি বল? আসলে স্যার, সেই দিন সন্ধ্যাবেলায় ভদ্রেশ্বরে আমার একটা গানের প্রোগ্রাম পড়েছে। সেই দিন বাড়ি ফিরতে ফিরতে আমার একটু রাত হতে পারে, ওই হয়তো 1:30-2টো বাজতে পারে। আপনাদের কিন্তু তালা খুলে আমাদের বাড়িতে ঢুকতে হবে। আপনার কোনো অসুবিধা নেই তো তাতে? না না, কোনো অসুবিধা নেই। তুই শুধু বলে দে তোদের সদর দরজার চাবি কোথায় রেখে যাবি, আমরা নিজেরাই তালা খুলে তোর বাড়িতে ঢুকে যেতে পারবো। আচ্ছা স্যার, আপনারা যেদিন আসবেন সেই দিন সকালে আপনাকে ফোন করে আমি বলে দেবো যে চাবিটা কোথায় রেখে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এই কথা বলে প্রীতম ফোন কেটে দেয়। প্রীতমের ফোনটা কেটে যেতেই রনিত বাথরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে আসতে আসতে বলে, কোয়েল, আমি একটু পরেই অফিসে বেরোবো। আমার জলখাবারটা কি তৈরি হয়ে গেছে? তুমি জামা কাপড়টা পরে এসো, আমি 10 মিনিটের মধ্যে তোমার খাবার বানিয়ে দিচ্ছি। এই কথা বলে কোয়েল যেই গ্যাসের ওভেনটা জ্বালাতে যাবে
হঠাৎ তার দৃষ্টি চলে যায় গ্যাস ওভেনের পাশে একটা মাঝারি ধরনের প্লেটের দিকে। মাঝারি ধরনের প্লেটের দিকে কোয়েলের আপনা থেকেই দৃষ্টি যেতেই সে দেখে সেই মাঝারি ধরনের প্লেটে ফুলকো ফুলকো বেশ 4-5টা লুচি আর এক বাটি ছোলার ডাল ও লুচির পাশে বড় একখানা সাদা রসগোল্লা খুব সুন্দর করে সাজানো রয়েছে। কোয়েল এইরকম একটা অদ্ভুত দৃশ্য দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রান্নাঘরের চারিদিকে তাকাতে তাকাতে বলে ওঠে, জয়া, তুমি কি আমাকে কোনো দিনও মুক্তি দেবে না? আর আমাকে আর আমার স্বামীকে কি সুখী হতে দেবে না কোনোদিনও? কোয়েলের এই কথা শুনে রান্নাঘরের মধ্যে থেকে অদৃশ্য কেউ যেন হিসিসে গলায় বলে ওঠে, আমি তোকে কোনোদিনও মুক্তি দেব না, আর তোকে কোনোদিনও রানীদের কাছে যেতেও দেব না। রনিত শুধু আমার, রনিত শুধুই আমার। ভ্যানটা বাড়ির সামনে থামতেই ভ্যানওয়ালা প্রীতমের দিকে তাকিয়ে ঘড়ঘড়ে গলায় বলে ওঠে, বাবু, নেমে পড়ুন। এই অন্ধকার 3তলা পুরনো বাড়িটা দেখছেন? ওই বাড়িটাই রনিত সাহার বাড়ি। ভ্যানওয়ালার কথা শুনে প্রীতম তার সঙ্গে থাকা 3জন গানের স্টুডেন্টকে ভ্যান থেকে নামিয়ে 3তলা বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। বাড়ির গেটের সামনে দাঁড়াতেই তনিমা অন্ধকার পুরনো 3তলা বাড়িটার দিকে তাকাতে তাকাতে খানিকটা মুখ বেঁকিয়ে প্রীতমের উদ্দেশ্যে বলে, স্যার, এই পুরনো 3তলা ভুতুড়ে বাড়িটাই কি আপনার প্রাক্তন ছাত্রীর শ্বশুর বাড়ি? তনিমার প্রশ্ন শুনে প্রীতম ভ্যানওয়ালার ভ্যানের ভাড়া মিটিয়ে তনিমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বাড়ির দিকে তাকাতে তাকাতে বলে, হ্যাঁ, এই 3তলা পুরনো বাড়িটাই হলো আমার প্রাক্তন ছাত্রী কোয়েলের শ্বশুর বাড়ি। আজ রাতটা আমরা সবাই ওর বাড়িতেই কাটাবো। আয়, তোরা ভিতরে আয়। এই কথা বলে প্রীতম উঠোনের লোহার গেটটা খুলে উঠোনে প্রবেশ করতেই অদিতি বলে ওঠে, স্যার, আপনার প্রাক্তন ছাত্রীর বাড়িতে তো এসে গেলাম, এবার বাড়ির ভিতরে ঢুকবো কি করে? আপনার কাছে কি ওরা চাবি দিয়ে গেছে? আপনি যে বলেছিলেন যে ওরা আজ থাকবে না, ওদের নাকি গানের প্রোগ্রাম আছে কোথায় যেন, ফিরতে রাত্রির 1টা-1:30 হবে। অদিতির প্রশ্ন শুনে প্রীতম উঠোনের এক কোণায় সুপুরি গাছের দিকে এগোতে এগোতে বলে, হ্যাঁ, বলে দিয়েছো। এই কথা বলে প্রীতম সুপুরি গাছের দিকে আঙুল দেখিয়ে বলে ওঠে, ওই উঠোনের কোণায় যে লম্বা সুপুরি গাছটা দেখছিস, ওর তলায় একটা আধভাঙা মাটির কলসি দেখতে পাচ্ছিস, যেটা উপরে পড়ে রয়েছে? প্রীতমের প্রশ্ন শুনে অদিতি, প্রিয়াঙ্কা ও তনিমা 3জনে একসঙ্গে বলে ওঠে, হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। ওই ভাঙা মাটির কলসিটার তলায় কোয়েল ওর বাড়ির সদর দরজার চাবিটা রেখে গেছে। এই কথা বলে প্রীতম সেই ভাঙা মাটির কলসিটা উল্টে যেই চাবিটা কলসির তলা থেকে নিতে যাবে, হঠাৎ সেই সময় অদিতি চিৎকার করে ওঠে, স্যার, স্যার, ওটা আপনার সামনে দিয়ে কি গেল দৌড়ে? অদিতির চিৎকার শুনে প্রীতম উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, এই কি হয়েছে অদিতি? তুই এইভাবে চিৎকার করে উঠলি কেন? প্রীতমের প্রশ্ন শুনে অদিতি অন্ধকার উঠোনের চারদিকটা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে নিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, স্যার, আপনি যখন মাটির কলসিটা উল্টে ওর তলা থেকে চাবিটা নিচ্ছিলেন, হঠাৎ আপনার সামনে থেকে মনে হলো। কি মনে হলো বল? থেমে গেলি কেন অদিতি? হঠাৎ আমার মনে হলো আপনার সামনে থেকে লাল শাড়ি পরিহিত এক মহিলা যেন দৌড়ে বাড়ির ভিতরে অদৃশ্য হয়ে গেল। অদিতির কথা শুনে প্রীতম, প্রিয়াঙ্কা ও তনিমা 3জনেই দাঁত বার করে হো হো করে হেসে উঠে বলে, অদিতি, তুই গ্রামে বেড়াতে সেই এক রাতের মধ্যেই ভূত দেখে ফেললি আমাদের দেখার আগেই। তোরা বিশ্বাস কর, স্যারের সামনে থেকে সত্যি সত্যি একটা লাল শাড়ি পরা মহিলাকে আমি দৌড়ে ভেতরে ঢুকতে দেখলাম, কিন্তু কিন্তু যে মহিলাটি দৌড়ে গেল, আমি তার মুখটা ভালো করে দেখতেই পাইনি। প্রীতম অদিতির এই কথায় পাত্তা না দিয়েই 3 কন্যার উদ্দেশ্যে বলে ওঠে, এই অনেক তোরা হাসাহাসি করেছিস, চল এবার তোরা ভিতরে চল দেখিনি। শরীরটা খুবই ক্লান্ত লাগছে বুঝলি।
এই কথা বলে প্রীতম বাড়ির বন্ধ সদর দরজার সামনে যেই এগিয়ে যেতে যাবে, ঠিক সেই সময় কোথা থেকে একটা মোটা কালো বড় বিড়াল বিশ্রী সুরে ম্যাও ম্যাও করতে করতে ওদের সামনে দিয়ে দৌড়িয়ে চলে যায়। অদিতি বিড়ালটার বিশ্রী ডাক শুনে আর ওকে পালিয়ে যেতে দেখে আবার ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে ওর দুই বান্ধবী ও প্রীতম স্যারের উদ্দেশ্যে, এই যে তোরা দেখলি না, বিড়ালটা কেমন বিশ্রী ডাক ডাকতে ডাকতে আমাদের সামনে দিয়ে দৌড়ে চলে গেল। আচ্ছা, আজ রাতে আমাদের সঙ্গে কোনো অশুভ ঘটনা ঘটবে না তো? শুনেছি নাকি বিড়াল যদি কাঁদে বা বিশ্রী সুরে ডাকে তাহলে অশুভ কিছু ঘটে। কিন্তু অদিতি দেখল তার কথায় তার বন্ধুরা কোনো পাত্তা দিল না। এরপর প্রীতম বাড়ির দরজা খুলতেই সবাই একে একে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির ভেতর ঢুকতেই ওরা চারজন তাকিয়ে দেখে বাড়ির ভিতরটা পুরো অন্ধকার ঘুটঘুট করছে। শুধু দোতলায় ওঠার সিঁড়ির মুখটায় একটা হালকা সবুজ নাইট বাল্বের আলো টিমটিম করে খুব মৃদুভাবে জ্বলছে। সেই মৃদু টিমটিমে আলোতেই সিঁড়িটা অল্প আলোকিত হয়ে রয়েছে। তনিমা বাড়ির ভেতরের চারদিকটা তাকাতে তাকাতে প্রশ্ন করে ওঠে, স্যার, আমরা আজ রাতে এই বাড়ির কোথায় থাকব? আমাদের থাকার ব্যবস্থা কোথায় হয়েছে? তিনতলায়। তিনতলায় দুটো ঘর আছে, একটাতে আমি আর একটাতে তোরা তিনজন থাকবি। চল উপরে চল। এই বলে প্রীতম আলো আধারী অন্ধকার সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে থাকে ও তার পেছন পেছন প্রিয়াঙ্কা, তনিমা ও অদিতি। অদিতি যখন সিঁড়ি দিয়ে বান্ধবীদের সঙ্গে উঠতে লাগলো, তার সমানে মনে হতে লাগলো তার পেছন পেছন কেউ যেন উঠছে সিঁড়ি দিয়ে। অদিতির এইরকম মনে হতেই পেছন ফিরে তাকায় ঠিকই, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। কিন্তু সে সমানে অনুভব করতে থাকে তার পেছন পেছন সিঁড়ি দিয়ে অদৃশ্য কেউ যেন উঠছে, কারণ সেই অদৃশ্য ব্যক্তির পায়ের খসখসানির আওয়াজ সামনে অদিতির কানে ভেসে আসতে লাগলো। প্রিয়াঙ্কা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে ও প্রীতমের হাতটা ধরে ওনার উদ্দেশ্যে বলে ওঠে, স্যার দাঁড়ান। এই কি হলো প্রিয়াঙ্কা, তুই আমার হাতটা চেপে ধরলি কেন? কি হয়েছে? প্রীতমের প্রশ্ন শুনে প্রিয়াঙ্কা অন্ধকার দোতলার সিঁড়ির চাতালের কোণার দিকে আঙুল দেখিয়ে বেশ ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, স্যার দেখুন, অন্ধকারে দোতলায় সিঁড়ির চাতালের কোণায় ওটা কে দাঁড়িয়ে? প্রিয়াঙ্কার এই কথা শুনে প্রীতম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সিঁড়ির মাঝখানে থমকে দাঁড়িয়ে পড়ে ও প্রিয়াঙ্কার কথা অনুযায়ী অন্ধকার দোতলার সিঁড়ির চাতালের কোণার দিকে তাকায় ঠিকই, কিন্তু কাউকে দাঁড়িয়ে থাকতে না দেখে প্রীতম ধমকের সুরে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলে, এই দুতলার সিঁড়ির চাতালের কোণায় কে দাঁড়িয়ে? কেউই তো নেই। দূর, তুই অন্ধকারে কি দেখতে না কি দেখেছিস ভগবানই জানে। প্রীতমের ধমকানি শুনে প্রিয়াঙ্কা বলে ওঠে, আপনি বিশ্বাস করুন স্যার, আমি সত্যি সত্যি দেখেছি একটু আগে। ওই ওই দোতলার সিঁড়ির চাতালের কোণায় একটা লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে ছিল। আর কি বল, থেমে গেলি কেন? আর মহিলাটি লাল দুটো জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছিল। এই শোন, বেশি বাজে না বকে চল ঘুমাবি চল। সারাদিন অনেক শরীরের উপর দিয়ে আমার আর তোদের বেশ ধকলই গেছে। কাল আবার সকাল সকাল আমাদেরকে বাড়ি ফিরতে হবে। এই কথা বলে প্রীতম অন্ধকার সিঁড়ি দিয়ে তিনতলায় উঠে যায় ঠিকই, কিন্তু প্রিয়াঙ্কা সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে অন্ধকার দোতলার সিঁড়ির চাতালের কোণার দিকে তাকিয়ে প্রশ্ন করে ওঠে নিজের মনে মনেই, আচ্ছা, আমি কিছুক্ষণ আগে দোতলায় সিঁড়ির চাতালের কোণায় লাল শাড়ি পরা যে মহিলাটিকে দেখলাম, সেটা কি সত্যি সত্যি দেখলাম না আমার চোখের ভ্রম? এরপর প্রিয়াঙ্কা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে ওদের সঙ্গে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। তারপর ওরা চারজন দোতলায় উঠতেই দেখে দোতলার তিনটে বড় বড় ঘর ও সামনের লম্বা বারান্দা। দোতলা পেরিয়ে তিনতলায় উঠতেই দেখে তিনতলায় দুটো ছোট ঘর ও পাশে ছোট বাথরুম, আর বাথরুম ও ঘরগুলোর সামনে খোলা বড় ছাদ। এরপর ওরা তিনতলায় উঠে
দুটো ঘরের মধ্যে একটা ঘরে ঢুকতেই দেখে সেই ঘরটাতে একটা বড় খাট। সেই খাটে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার চাদর পাতা। এছাড়া ঘরটার মধ্যে দিয়ে আর একটা ঘরে যাওয়ার দরজা আছে। ওরা দ্বিতীয় ঘরটাতে ঢুকে দেখে ওই ঘরটা প্রথম ঘরটার থেকে ছোট এবং ওই ঘরে একটা ছোট চৌকি পাতা এবং সেই চৌকির ওপরেও পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার চাদর পাতা। প্রীতম ছোট ঘরটা দেখে নিয়ে তিন কন্যাকে উদ্দেশ্য করে বলে, তোরা বরং ওই বড় ঘরটায় শুয়ে পড়, আমি এই ছোট ঘরটাতেই শুয়ে পড়ছি। প্রীতমের এই কথা শেষ হতে না হতেই একটা মেয়েলি গলা শোনা যায়। স্যার, আপনারা এসে গেছেন? পেছন দিক থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসতেই প্রীতম তাকিয়ে দেখে ঘরের দরজার কাছে তার প্রাক্তন ছাত্রী কোয়েল দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখে। দরজার কাছে কোয়েলকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রীতম এগিয়ে যায় আর বলে, কিরে, কেমন আছিস? আর রনিত কোথায়? কোয়েল তখন প্রীতমের পায়ে হাত দিয়ে প্রণাম করতে করতে বলে, ভালো আছি স্যার। রনিত আজ বাড়ি নেই, ওর অফিসের নাইট ডিউটি পড়েছে, তাই ও সন্ধ্যে 7টা নাগাদই বেরিয়ে পড়েছে। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। এই কথা বলে প্রীতম কোয়েলের সঙ্গে তনিমা, প্রিয়াঙ্কা ও অদিতির পরিচয় করিয়ে দিতেই কোয়েল বলে ওঠে, আপনারা বিশ্রাম করুন, আমি আপনাদের জন্য রাতের খাবার নিয়ে আসছি। আপনারা রাতে কি খাবেন বলুন তো? ভাত না রুটি? সঙ্গে চিকেন কারি আর ডিমের ডালনা আছে। কোয়েলের এই প্রস্তাব শুনে প্রীতম বলে ওঠে, ওরা যা খাবে আমিও তাই খাবো। এই কথা বলে প্রীতম তিন কন্যার দিকে তাকাতেই ওরা তিনজন বলে ওঠে, ভাত আর চিকেন কারি। আচ্ছা বেশ, তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি তোমাদের খাবার। এই কথা বলে কোয়েল ঘর থেকে বেরিয়ে যেতেই তনিমা বলে ওঠে তার দুই বান্ধবীর উদ্দেশ্যে, এই তোরা কেউ এখন বাথরুমে যাবি? তনিমার প্রশ্ন শুনে অদিতি ও প্রিয়াঙ্কা দুজনে মিলে বলে ওঠে, না না, আমরা কেউ যাব না, তুই গেলে যা। আচ্ছা, আমি যাচ্ছি। এই কথা বলে তনিমা বাথরুমে চলে যায় ঠিকই, হঠাৎ 5 মিনিট পর বাথরুমের ভেতর থেকে তনিমার বিকট চিৎকারের শব্দ শোনা যায়। মা গো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এইদিকে এসো, ওটা কেউ এখানে দাঁড়িয়ে। তনিমার চিৎকার শুনে ওরা সবাই পড়িমড়ি করে ঘরের বাইরে ছুটে যায়। সঙ্গে কোয়েলও রান্না ছেড়ে বাইরে 3 তলার ছাদে ছুটে আসে আর দেখে তনিমা বাথরুমের বাইরে দাঁড়িয়ে অন্ধকার বাথরুমের দিকে তাকিয়ে জোরে জোরে খুব হাঁপাচ্ছে। তনিমাকে বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে প্রীতম প্রশ্ন করে, কি রে তনিমা, এই কি হয়েছে রে? তুই বাথরুমের বাইরে দাঁড়িয়ে চিৎকার করছিস কেন? তনিমাকে জোরে জোরে হাঁপাতে দেখে প্রিয়াঙ্কা তনিমার কাছে যায় ও গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে নিচু গলায় প্রশ্ন করে ওঠে, তনিমা, তুই কি কিছু দেখে ভয় পেয়েছিস? কি দেখে ভয় পেয়েছিস বল? প্রিয়াঙ্কা ও প্রীতমের প্রশ্ন শুনে তনিমা তখন ধীরে ধীরে ভয় মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, আমি মুখে চোখে জল দেওয়ার জন্য যে বাথরুমের দরজাটা খুলে বাথরুমে ঢুকতে যাব, দেখি কি বাথরুমের মাঝখানে লাল শাড়ি পরে এক মহিলা দাঁড়িয়ে আছে আর তার মুখ থেকে শুরু করে সারা শরীর আগুনে পোড়া। সারা শরীরটা আগুনে ঝলসে পুড়ে যাওয়ার জন্য মহিলার মুখের আকৃতি কেমন তা ঠিক বোঝা যাচ্ছে না। আমাকে বাথরুমে ঢুকতে দেখে মহিলাটি আগুন রাঙা দৃষ্টি দিয়ে আমার দিকে তাকায়, তারপর বিশ্রী কান এঁটো করা হাসি হেসে বাথরুমের অন্ধকারের মধ্যে কোথায় যে অদৃশ্য হয়ে গেল আমি ঠিক বুঝতে পারিনি। মহিলাটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে আমাকে হিসহিসে গলায় শুধু একটা কথাই বলল, তোরা তোদের বান্ধবীকে নিয়ে এখান থেকে চলে যা। তোরা যদি না যাস ও কিন্তু আমার হাতে মরবে। চলে যা। কথাগুলো বলে তনিমা থামতেই প্রীতম ভ্রু কুঁচকে অবাক গলায় বলে ওঠে, কি বলছিস কি তনিমা? বাথরুমের ভিতরে লাল শাড়ি পরিয়ে তা মহিলা দাঁড়িয়ে ছিল আর সে তোকে বলছে তোরা তোদের বান্ধবীকে নিয়ে যা। দূর, তুই অন্ধকারের মধ্যে কি দেখতে গিয়ে কি দেখেছিস তার ঠিক নেই। প্রীতম যখন তনিমাকে এই কথাগুলো বলছিল
হঠাৎ করেই প্রিয়াঙ্কার দৃষ্টি চলে যায় কোয়েলের দিকে। কোয়েলের দিকে দৃষ্টি পড়তেই প্রিয়াঙ্কা একটা অদ্ভুত দৃশ্য দেখে। দৃশ্যটা হলো কোয়েলের ছাদের চারদিকে তাকাতে তাকাতে অদৃশ্য কে যেন বলছে জোরহাত করে কাতর কণ্ঠে খুব নিচু গলায়, তুমি ওদের ভয় দেখিও না, ওরা ওরা একটা রাতের জন্য থাকতে এসেছে, তুমি দয়া করে আজ ওদেরকে রেহাই দাও। কোয়েলকে অদ্ভুত ধরনের আচার আচরণ করতে দেখে প্রিয়াঙ্কার মনে কোয়েলকে নিয়ে একটা রহস্যের দানা বাঁধতে থাকে। প্রিয়াঙ্কা কোয়েলের দিকে সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কোয়েল দিয়ে হাত জোড়ো করে কাকে কাতর আর্জি জানাচ্ছে? কে সেই? কোনো অশরীরী কেউ? ব্যাপারটা দেখতে হচ্ছে। এই কথা বলে প্রিয়াঙ্কা তনিমার কাছে এগিয়ে যায় আর বলে, তনিমা, তুই বাথরুমে ঢুকে তোর কাজ সেরে নে, আমি বাইরেই দাঁড়াচ্ছি, ভয় পাস না, আমি আছি তোর সঙ্গে। প্রিয়াঙ্কার এই কথা শুনে প্রীতম বলে, তোরা ফ্রেশ হ, আমি একটু নিচ থেকে ঘুরে আসছি। এই কথা বলে প্রীতম নিচে চলে যায়। প্রীতম নিচে চলে যেতেই সবাই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। প্রীতম সিঁড়ি দিয়ে নামতে নামতে একতলা সরু অন্ধকার বারান্দার মুখে দাঁড়িয়ে পকেট থেকে একটা সিগারেট বার করে ঠোঁটে ধরে যেই সিগারেটটা জ্বালাতে যাবে, হঠাৎ তার দৃষ্টি আপনা থেকেই একতলা সরু অন্ধকার বারান্দার দিকে যেতেই প্রীতম বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখে লাল শাড়ি পরিহিতা আগুনে ঝলসে পুড়ে যাওয়া একটা মহিলা বাচ্চাদের মতো হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসছে তার আগুন রাঙা দৃষ্টি দিয়ে প্রীতমের দিকে, আর হিসেসে গলায় বলছে, তোর প্রাক্তন ছাত্রীকে কিছুতেই আমি ওর বরের সঙ্গে সংসার করতে দেব না। ওর বর শুধু আমার। ও যদি আমার বরের সঙ্গে সংসার করে, ও আমার হাতে খুব তাড়াতাড়ি মরবে, খুব তাড়াতাড়ি। আগুনে পুড়ে ঝলসে যাওয়া মহিলাটিকে ওইভাবে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে দেখে আর মহিলাটির আগুন রাঙা দৃষ্টি দেখে প্রীতম ভয়ে তাড়াতাড়ি হাত থেকে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে 3 তলার নিজের ঘরে চলে আসে। ও হাঁপাতে হাঁপাতে ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, তনিমা, প্রিয়াঙ্কা তাহলে ঠিকই বলেছিল, ওরা সত্যি সত্যি লাল শাড়ি পরিহিতা আগুনে ঝলসে পুড়ে যাওয়া একটা মহিলাকে দেখেছে। কিন্তু এই মহিলাটি কে? কোয়েল কি এই মহিলাটি সম্পর্কে কিছু জানে আদৌ? প্রীতম কিছুক্ষণ আগে কি কি ভয়ঙ্কর দৃশ্য দেখেছে, এই কথাগুলো প্রিয়াঙ্কা, অদিতি ও তনিমার কাছ থেকে লুকিয়ে যায়, কারণ তারা পাছে যাতে ভয় না পায়। এরপর প্রীতম বিষয়টাকে বেশি গুরুত্ব না দিতেই পরের দিন সকাল সকাল বাড়ি ফিরতে হবে বলে রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে ঠিকই, কিন্তু প্রীতমের শুয়েই কিছুতেই যেন ঘুম আসতে চাইছিল না। শুধু তার মনে হচ্ছিল কিছুক্ষণ আগে একতলার বারান্দায় দেখা সেই আগুনে ঝলসে পুড়ে যাওয়া মহিলাটির কথা বারবার মনে পড়তে লাগলো, আর তার কথাগুলো বারবার মনে পড়তে লাগলো। প্রীতম যখন বিছানায় শুয়ে শুয়ে আগুনে ঝলসে পুড়ে যাওয়া মহিলাটির কথা ভাবছিল, হঠাৎ সেই সময় পাশের ঘর থেকে অদিতির বিকট চিৎকারের আওয়াজ শোনা যায়। মাগো, মাগো বাঁচাও, আমায় মেরে ফেললো। পাশের ঘর থেকে অদিতির চিৎকার শুনে প্রীতম সঙ্গে সঙ্গে পাশের ঘরে ছুটে যায় আর দেখে অদিতি বিছানায় জড়সড় হয়ে বসে ভয়ে ঠক ঠক করে কাঁপছে, আর প্রিয়াঙ্কা ও তনিমা মিলে তার গায়ে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, কি হয়েছে তোর? কি হয়েছে অদিতি? তুই ঘুমের মধ্যে এরকম চিৎকার করে উঠে বসলি কেন? অন্যদিকে অদিতির বিকট চিৎকার শুনে কোয়েলও ছুটে এসেছে আর খানিকটা ভয় মিশ্রিত কণ্ঠে অদিতিকে প্রশ্ন করছে, বোন, বোন কি হয়েছে? তুমি মাঝরাতে এইভাবে চিৎকার করছো কেন? অদিতিকে ভয়ে ঠক ঠক করে কাঁপতে দেখে প্রীতম অদিতির কাছে যায় ও ওর কাছে বসে শীতল কণ্ঠে প্রশ্ন করে ওঠে, অদিতি, কি হয়েছে? তুই মাঝরাতে এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? কিছু কি দেখে ভয় পেয়েছিস? প্রীতমের প্রশ্ন শুনে অদিতি তখন বলে ওঠে ভয় মেশানো গলায়, স্যার। কি দেখে ভয় পেয়েছিস বল?
আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, হঠাৎ একটা পচা আষ্টে গন্ধ আমার নাকে এসে লাগে। তারপরে আমার ঘুমটা ভেঙে যায়। আমার ঘুমটা ভেঙে যেতেই সারা ঘর জুড়ে ওই দুর্গন্ধটা পাচ্ছিলাম। আর ঠিক তখনই আমার সামনে এক মহিলার গোঙানি শুনতে পাই। সেই মহিলাটি গোঙাতে গোঙাতে যেন বলছিল, আমি ওকে কিছুতেই আমার বরের সঙ্গে সংসার করতে দেব না। আমি ওকে মেরে ফেলবো। অন্ধকারের মধ্যে একটা মহিলার গোঙানি শুনে আমি বালিশের পাশ থেকে টর্চটা নিয়ে সেটা জ্বালিয়ে সারা ঘরে ঘোরাতে থাকি। দেখার চেষ্টা করি যে ঘরের কোথা থেকে সেই আওয়াজটা আসছে। তারপর আমার হাতে ধরা টর্চ লাইটের আলোটা ঘরের সিলিং এর দিকে পড়তেই আমি বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখি লাল শাড়ি পরা মহিলা ঘরের সারা সিলিং জুড়ে মহাকর্ষার মতো ঘুরে বেড়াচ্ছে। আর আমার দিকে আগুন রাঙা দৃষ্টি দিয়ে হেসে গলায় বলছে, আমি ওকে কিছুতেই আমার বরের সঙ্গে সংসার করতে দেব না। আমি ওকে মেরে ফেলবো। অন্ধকার ঘরের মধ্যে টর্চ লাইটের আলোতে ঘরের সিলিংয়ে সেই ভয়ঙ্কর বিভৎস দেখতে ওই মহিলার রূপ দেখে আর ওই কথা শুনে আমি তখন চিৎকার করে উঠি, স্যার। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। অদিতির এই কথা শেষ হতেই কোয়েল ভয়ার্ত দৃষ্টিতে ঘরের চারিদিকে তাকাতে তাকাতে বলে ওঠে, জয়া আমাকে কিছুতেই ছাড়বে না। ও আমাকে মেরে ফেলবে। ও তো আমাদের আশেপাশেই আছে আর আমাকে সারাক্ষণ নজরে রাখছে। কোয়েলের এই কথা শুনে প্রিয়াঙ্কা বিছানা ছেড়ে উঠে কোয়েলের সামনে এসে দাঁড়ায় আর বেশ গম্ভীর গলায় প্রশ্ন করে, আচ্ছা, এই জয়া কে তোমাকে মেরে ফেলবে? আর কে বা তোমাকে নজরে রাখছে? বলো কোয়েল দি। প্রিয়াঙ্কার এই প্রশ্ন শুনে কোয়েল আবার পাগলের মতো বলে ওঠে, জয়া কেউ নয়, কেউ আমাকে মেরে ফেলবে না, কেউ না। এই কথা বলে কোয়েল যেই দৌড়ে ঘর থেকে বেরোতে যাবে, প্রীতম বলে ওঠে, কোয়েল, তুই আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছিস। আমি সেটা বেশ ভালো করেই জানি। আর আমি এও জানি যে এই বাড়িতে তোর আর রনিতের সঙ্গে তৃতীয় কেউ একজন আছে। আর সে যে অশরীরী প্রেতাত্মা তার প্রমাণ আমি আর আমার স্টুডেন্টরাও পেয়েছি তোদের বাড়িতে প্রবেশ করার সঙ্গেই। তাই আমাদের কাছ থেকে কিছু না লুকিয়ে বল কোয়েল, সত্যি করে এই জয়াটা কে? আর ওই অশরীরী তোর কেন ক্ষতি করতে চায়? তুই ওর সঙ্গে কি করেছিস? সবটা খুলে বল আমাকে কোয়েল, দেখি আমি যদি তোর কিছু সাহায্য করতে পারি। প্রীতমের প্রশ্ন শুনে কোয়েল ঘরের চারিদিকে একবার তাকিয়ে নিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে জয়ার কাহিনী ধীরে ধীরে বলতে শুরু করে। স্যার, আপনি তো জানেন আমার আর রনিতের 1 বছর হলো বিয়ে হয়েছে। আর আমাদের বিয়েটা সম্বন্ধ করেই হয়েছে। আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমার সঙ্গে প্রত্যেক নিয়ত নানা ধরনের অদ্ভুত এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে যে আমার ভয় লাগতে শুরু করে। এই বাড়িতে যে একটা অশরীরী প্রেতাত্মা সব সময় আমার সঙ্গে আছে আর সে আমার ওপর নজর রাখছে, সেটা আমি প্রথমে বুঝতে পারিনি। পরে যত দিন যায় ধীরে ধীরে বুঝতে পারি। আমার সঙ্গে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে। আমার সঙ্গে অদ্ভুত ওই সব ঘটনা ঘটতে শুরু করে বৌভাতের দিন রাত থেকে। আমাদের যেদিন বৌভাতের অনুষ্ঠান ছিল সেই দিন অনুষ্ঠানের কাজ মিটতে বেশ অনেকটাই রাত হয়। বৌভাতের অনুষ্ঠান মিটে যাওয়ার পর আমি আর রনি ফুলশয্যার খাটে বসেছিলাম। ওর বুকে আমি মাথা রেখে গল্প করছিলাম। তখন আমার সমানে মনে হতে থাকে যে আমাদের ফুলশয্যার খাটে চারিদিকে গোল করে অদৃশ্য কোনো ব্যক্তি যেন ঘুরে বেড়াচ্ছে। আর যে অদৃশ্য ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে সে আমার কানের কাছে মুখ এনে হিসে গলায় বলছে, কি ভেবেছিস তুই? আমার পরের সঙ্গে সংসার করবে?
আমি এই বাড়িতে থাকতে তোকে কিছুতেই আমার বরের সঙ্গে সংসার করতে দেব না। কানের কাছে এরকম হিসিসে গলা শুনে আমি খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে ঘরের চারিদিকে তাকাই আর দেখার চেষ্টা করি যে কথাগুলো কে বলল, কিন্তু আমি না কাউকে দেখতে পাই না। শুধু অনুভব করতে পারি আমাদের বিছানার চারিদিকে অদৃশ্য কেউ যেন ঘুরছে। রনিত আমাকে ঘরের চারিদিকে ভয় মেশানো দৃষ্টিতে তাকাতে দেখে প্রশ্ন করে, কোয়েল কি হলো? তুমি ঘরের চারদিকে এইভাবে তাকাচ্ছ কেন? রনিতের প্রশ্ন শুনে আমি সেই মুহূর্তে কি কি অনুভব করছি ঘরের মধ্যে সেই কথা ওকে বলতেই না ও মৃদু হেসে ফেলে আর বলে, কোয়েল, সারাদিন তোমার ওপর দিয়ে তো অনেক ধকল গেছে, তোমার শরীরও তো খুব ক্লান্ত, তাই হয়তো তোমার এরকম মনে হচ্ছে। অনেক রাত হয়েছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি। রনিত আমার এই কথাগুলো গুরুত্ব না দিয়ে ঘরের আলো নিভিয়ে দেয় আর আমাকে নিয়ে শুয়ে পড়ে। কিন্তু আমার যেন শুয়ে কিছুতেই ঘুম আসতে চাইছিল না। খালি মনে হতে লাগলো অন্ধকার ঘরের মধ্যে অদৃশ্য কেউ যেন ঘুরে আমাদের বিছানার চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আর আমার কানের কাছে সেই অদৃশ্য ব্যক্তি মুখ এনে হিসহিসে গলায় বলছে, কি ভেবেছিস তুই? আমার বরের সঙ্গে সংসার করবে? আমি এই বাড়িতে থাকতে তোকে কিছুতেই আমার বরের সঙ্গে সংসার করতে দেব না। সারা রাত ধরে সেই অদৃশ্য ব্যক্তিটির এই কথা শুনতে শুনতে ভোরের দিকে যে কখন আমার ঘুমে চোখটা জড়িয়ে এসেছে আমি নিজেও জানি না। উভাতের অনুষ্ঠানের রাতে ওইসব অদ্ভুত ধরনের ঘটনা ঘটার পর আবার দুদিন বেশ আমার আর রনিতের স্বাভাবিকই কাটে। কোনো রকম অদ্ভুত ঘটনা আর আমাদের সঙ্গে ঘটে না। কিন্তু ঠিক তৃতীয় দিনের মাথা থেকে আজ পর্যন্ত আমার সঙ্গে একদিন অদ্ভুত থেকে অদ্ভুততর ঘটনা ঘটতে শুরু করে। সেই সঙ্গে রনিতের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। বৌভাতের অনুষ্ঠান মিটে যাওয়ার 3 দিন পর চতুর্থ দিন সকালে আমি উঠোনে কুয়োতলায় জামা কাপড় কাচার জন্য কুয়োতলায় নেমে কুয়ো থেকে যেই বালতি করে জল তুলতে যাব, হঠাৎ আমি কুয়োতলায় জোরে পা পিছলে পড়ে যাই এবং পা পিছলে পড়ে যেতেই আমি রনিতের নাম ধরে চিৎকার করে উঠি, রনিত, তাড়াতাড়ি এইদিকে এসো, আমি কুয়োতলায় পা পিছলে পড়ে গেছি। আমার চিৎকার শুনে রনিত বাড়ির ভিতর থেকে কুয়োতলায় ছুটে আসে আর আমাকে কুয়োতলায় উল্টে পড়ে থাকতে দেখে আমাকে তুলতে তুলতে প্রশ্ন করে, কোয়েল, তুমি কুয়োতলায় পড়ে গেলে কিভাবে? আমি ওর প্রশ্ন শুনে তখন জবাব দিই, আর বলো না রনিত, জামা কাপড়গুলো কাচার জন্য আমি কুয়োতে যেই বালতিটা নামাতে যাব, হঠাৎ সেই সময় আমার মনে হলো যে পিছন দিক থেকে আমাকে কে যেন জোরে ধাক্কা দিল। পিছন দিক থেকে একটা জোরে ধাক্কা অনুভব হতেই আমি তখন নিজেকে তাল সামলাতে না পেরে পা পিছলে কুয়োতলায় পড়ে যাই। কিন্তু আমি পিছন ফিরে দেখার চেষ্টা করি যে কে আমাকে এইভাবে জোরে ধাক্কা দিল, কিন্তু আমি না কাউকে দেখতে পাই না। আমার এই কথাগুলো শুনে রনিত হো হো করে হেসে ওঠে আর বলে, কোয়েল কোয়েল কোয়েল, এটা তোমার মনের ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। তোমাকে কেউ পেছন দিক থেকে ধাক্কা দেয়নি কুয়োতলায়, ওখানটা শ্যাওলার পিছল হয়ে আছে, তাই তুমি পা পিছলে পড়ে গেছো। রনিত, তুমি আমার কথা বিশ্বাস করো, সত্যি সত্যি কেউ যেন আমাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে। কিন্তু আমি দেখলাম রনিত আমার কথা কিছুতেই বিশ্বাস করলো না, উল্টে হো হো করে হাসতে লাগলো। সকালে আমার সঙ্গে এই ঘটনা ঘটার পর সন্ধ্যাবেলায় আমার সঙ্গে আরও একটা ঘটনা ঘটে, আর ঘটনাটা ঘটে হলো 2 তলার বাথরুমে। আমি সেই দিন সন্ধ্যাবেলায় ঘুম ঘুম ভাবটা কাটার জন্য বাথরুমের মুখে চোখে জল দেওয়ার জন্য যাই। আমি যখন বাথরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে মুখে চোখে জলের ছিটা দিচ্ছি, তখন আমি অনুভব করি আমাকে পিছন দিক থেকে কে যেন খুব জোরের সঙ্গে জড়িয়ে ধরেছে, আর সে আমাকে জড়িয়ে ধরে সমানে আমার কানের কাছে মুখ এনে হিসহিসে গলায় বলছে, কি ভেবেছিস তুই? তুই আমার বরের সঙ্গে সংসার করবি? আমি এই বাড়িতে থাকতে তোকে কিছুতেই আমার বরের সঙ্গে সংসার করতে দেব না।
পিছন দিক থেকে এরকম তীব্র জড়িয়ে ধরার চাপ অনুভব হতেই আমি মুখে চোখে জল দেওয়া থামিয়ে চোখ খুলে ভয় ভয় পিছন ফিরতেই যা দেখি তা দেখে আমার বুকের হৃৎপিণ্ড খাঁচা ছাড়ার জোগাড়। আমি বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখি লাল শাড়ি পরিহিতা একটি আগুনে ঝলসে যাওয়া মহিলা আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরেছে, আর ওর আগুনে ঝলসে যাওয়া পোড়া মুখটা আমার কানের কাছে এনে রাগত কণ্ঠে বলছে, আমার স্বামীর সঙ্গে সুখে সংসার করছিস না? খুব সুখ। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। তোরা আমার স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করা বের করছি আমি। ও শুধু আমার, আরো আমারই থাকবে। বাথরুমের মধ্যে আমি এই ভয়ঙ্কর বিভৎসরূপী মহিলাকে দেখে আর ওর হুমকিগুলো শুনে যেই চিৎকার করে রনিতকে ডাকতে যাব, অমনি ওই ভয়ঙ্কর বিভৎসরূপী মহিলা আমাকে কোলে তুলে এক টানে বাথরুমের কোণার দিকে ছুঁড়ে ফেলে দেয়। জোরে ছুঁড়ে ফেলে দিতেই আমি বালতি গামলা নিয়ে উল্টে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাই। এরপর আমার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে আমি জানি না, কারণ আমার 3 দিন পর জ্ঞান ফেরে হাসপাতালের বিছানায়, আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে ফিরতে 1 সপ্তাহ হয়ে যায়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আমি রনিতের আচার আচরণের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করি। যেদিন আমি হাসপাতাল থেকে বাড়ি আসি সেই দিন মাঝরাতে একটা চাপা অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি যেই ওকে জড়িয়ে ধরতে যাব দেখি ও আমার পাশে নেই। রনিতকে পাশে না দেখতে পেয়ে আমি প্রথমে ভাবি হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে বাথরুমে, একটু পরেই হয়তো চলে আসবে। কিন্তু 5-10 মিনিট কাটার পরেও ও ঘরে আসছে না দেখে ভাবি যে ও এতক্ষণ বাথরুমে কি করছে, আর সেটা দেখার জন্যই ঘর থেকে বেরিয়ে লম্বা অন্ধকার বারান্দা ধরে যেই বাথরুমের দিকে যেতে যাব দেখি ওর মা বাবার ঘরের সামনে ও দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ওর মুখোমুখি লাল শাড়ি পরিহিতা একটা মহিলাকে লম্বা চুল ছেড়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি মাঝরাতে অন্ধকার বারান্দার মধ্যে এইরকম একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম, আর আড়াল থেকে দাঁড়িয়ে দেখলাম রনিত ওই মহিলার মুখের আদল ধরে বলছে বেশ বেশ আদুরে গলায়, জয়া, তুমি রাগ করো না। তুমি যখন চাইছো না আমি আর তাহলে কোয়েলের সঙ্গে ঘুমাবো না, আমি তোমার সঙ্গেই ঘুমাবো। রনিতের এই কথাগুলো শুনে আমি তখন না নিজের রাগ সামলাতে না পেরে আড়াল থেকে বেরিয়ে এসে রাগত স্বরে চিৎকার করে উঠে বলি, হে রনিত, তোমার সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে ওই মহিলা কে? আর তুমি আমার সঙ্গে ঘুমাবে না কেন? ওর সঙ্গে কেন ঘুমোবে? আমি কি দোষ করলাম? আমার এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম রনিতের সামনে লাল শাড়ি পরিহিতা যে মহিলাটি দাঁড়িয়েছিল সেই মহিলা যেন অন্ধকার বারান্দার মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আর রনিত আমার এই কথাগুলো শুনে রাগে চিৎকার করে উঠে বলল, ও হলো আমার প্রথম পক্ষের স্ত্রী জয়া। ও চায় না যে আমি তোমার সঙ্গে প্রতি রাতে ঘুমাই আর তোমার সঙ্গে সংসার করি। তাই আমি এখন থেকে ঠিক করেছি আমি প্রতিদিন রাতে জয়ার সঙ্গেই ঘুমাবো আর ওর সঙ্গে সংসার করব আগের মতো। তুমি যাও কোয়েল, নিজের মতো থাকো। এবার থেকে তুমি আমার আর জয়ার মাঝখানে এসো না, দয়া করে এসো না। ওই দিন রাতে আমার সঙ্গে রনিত ওই ব্যবহার করার পর আর আমার সঙ্গে ওই ঘটনা ঘটার পর পরদিন সকালে আমার সঙ্গে রনিত আরও একটা অদ্ভুত ধরনের আচরণ করে। রনিত অফিসে বেরোবে বলে আমি অফিসে যাওয়ার আগে ওর জন্য গরম গরম রুটি আর আলুর দম বানিয়ে যেই খাবার টেবিলে দিতে যাব অমনি দেখি খাবার টেবিলে বসে গরম গরম ফুলকো লুচি আর ঘুগনি খাচ্ছে, আর ওর পাশের চেয়ারের দিকে তাকিয়ে কার সঙ্গে যেন হেসে হেসে খুব কথা বলছে, কিন্তু কার সঙ্গে কথা বলছে সেই ব্যক্তিকে আমি দেখতে পেলাম না। আমি রনিতকে লুচি ঘুগনি খেতে দেখে জিজ্ঞাসা করি, রনিত, তোমাকে লুচি আর ঘুগনি কে দিল? আমি তো তোমার জন্য রুটি আর আলুর দম নিয়ে এসেছি, দেখো। আমার এই প্রশ্নে রনিত আমার দিকে রাগত দৃষ্টিতে তাকায় আর বলে, শোনো কোয়েল, এবার থেকে তুমি আমার জন্য কোনো রকম খাবার বানাবে না। জয়া আছে, জয়া আমার জন্য খাবার বানাবে। ওর হাতের রান্না খুব সুন্দর। এখন তুমি যাও, আমি আর জয়া একটু নিজেদের মধ্যে পার্সোনাল টাইম স্পেন্ড করছি। তুমি আমাদের মাঝে ঢুকো না, যাও। রনিতের এই অপমান আমি সহ্য করতে না পেরে আমি ওর খাবারটা নিয়ে ওখান থেকে চলে যাই।
সকালে আমার সঙ্গে এইরকম ঘটনা ঘটার পর বিকেলে আমার সঙ্গে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটা হলো, ঘুম থেকে উঠে রনিতের কাঁচা জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল বলে আমি ছাদ থেকে তুলে এনে ওর শুকনো জামা কাপড়গুলো যেই ভাঁজ করে গোছাতে যাব, হঠাৎ সেই সময় আমার ঠিক সামনে ধোয়ার মতো লাল শাড়ি পরিহিতা এক রক্ত মাংস গড়া মহিলার আবির্ভাব হয়। যেই মহিলাটির আবির্ভাব হয় আমি বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখি ওই মহিলার মুখ থেকে শুরু করে সারা শরীর আগুনে পুড়ে ঝলসে গেছে। আর সেই আগুনের ঝলসে পুড়ে যাওয়া মহিলাটি আমার দিকে আগুন রাঙা দৃষ্টিতে তাকিয়ে হিস হিসে গলায় বলছে, রনিতের জামা কাপড়গুলো দে আমাকে, দে। তুইও জামা কাপড় ভাঁজ করছিস কেন? কে তুই? আমি ওর স্ত্রী, আমি ওর জামা কাপড় ভাঁজ করবো। এখান থেকে দূরে যা বলছি, যা। এই কথা বলে সেই ভয়ঙ্কর বিভৎসরূপী মহিলাটি আমার হাত থেকে রনিতের জামা কাপড়গুলো কেড়ে নিয়ে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আমি মহিলাটির ওই ভয়ঙ্কর বিভৎস আগুনে ঝলসে পুড়ে যাওয়া রূপ সহ্য করতে না পেরে ভয়ে ওই ঘর থেকে পালিয়ে এসে অন্য ঘরে দরজা বন্ধ করে ঠাকুরের নাম জপ করতে থাকি। কিন্তু আমি শুনতে পাই আমার বন্ধ ঘরের বাইরে সেই ভয়ঙ্কর বিভৎসরূপী মহিলাটি হিস হিসে গলায় আমাকে হুমকি দিচ্ছে, আর কয়েকটা দিন অপেক্ষা কর, আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো, আর আমি রনিতের সঙ্গে আবার সুখে সংসার করবো। আবার আমার সঙ্গে তিনটে অদ্ভুত ভুতুড়ে ঘটনা ঘটার পর আবার বেশ 2-4 দিন আমার সঙ্গে কোনো রকম অদ্ভুত ভুতুড়ে ঘটনা ঘটে না ঠিকই, কিন্তু রনিত কিন্তু আমার সঙ্গে পুরোপুরি শোয়া ও আমার হাতের রান্না এবং আমার সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দেয়, আর ও নিজের মতো করে থাকতে শুরু করে। বেশ 2-4 দিন আমার সঙ্গে ভুতুড়ে ঘটনাগুলো ঘটে ঠিকই, কিন্তু আমি যখন রাতে একা শুই আর আমার পাশের ঘরে রনিত শোয়ে, তখন ওর ঘর থেকে আমি এখনো পর্যন্ত বেশ গভীর রাতে শুনতে পাই রনিত ওই ভয়ঙ্কর বিভৎস রূপধারী মহিলার সঙ্গে শারীরিক ও যৌন মিলনের খেলায় পরস্পরের সঙ্গে লিপ্ত হচ্ছে ও নিজেদের মধ্যে নানা ধরনের ভালোবাসার কথা বলছে। ওই ঘটনাগুলো ঘটার বেশ 2-4 দিন আমার শান্তিতেই দিন কাটে। ঠিক 5ম দিনের মাথায় মাঝরাতে আমার সঙ্গে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেই ঘটনার হাত থেকে আমি মরতে মরতে বেঁচে যাই। কোয়েল, তোর সঙ্গে কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে সেই ঘটনার হাত থেকে মরতে মরতে বেঁচে যাস? প্রীতমের প্রশ্ন শুনে কোয়েল আবার বলতে শুরু করে, ওই ঘটনাগুলো ঘটার পর থেকে বেশ 2-4 দিন আমার সঙ্গে আর কোনো রকম অদ্ভুত ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু 5ম দিনের মাথায় মাঝরাতে আমি আমার ঘরে গভীর ঘুমে যখন আচ্ছন্ন, হঠাৎ আমার বুক ও গলার ওপর তীব্র চাপ অনুভব হতেই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি চোখ মেলে তাকিয়ে দেখি 2-4 দিন আগে রাতে ও বিকেলে লাল শাড়ি পরিহিতা আগুনে ঝলসে পুড়ে যাওয়া যে মহিলাটিকে আমি রনিতের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেই আগুনে ঝলসে পুড়ে যাওয়া মহিলাটি আমার বুকের ওপর চেপে বসে আমার গলাটা টিপে ধরে আমার মুখের সামনে ওর আগুনে ঝলসে পুড়ে যাওয়া মুখটা এনে আগুন রাঙা দৃষ্টি দিয়ে হিস হিস গলায় আমাকে হুমকি দিচ্ছে, তোকে যে বারবার বললাম তুই এই বাড়ি থেকে আর রনিতের জীবন থেকে চলে যা, তুই তো গেলি না। দাঁড়া, দেখাচ্ছি মজা, আমি দেখাচ্ছি তোকে। এই কথা বলে জয়া আমার জোরে জোরে গলা টিপতে লাগলো। আমি ওর এই অত্যাচার সহ্য করতে না পেরে তখন আমি ওর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য গলায় জোর এনে মা তারার নাম জপ করতে শুরু করি। নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। মা তারার জপ করতে যখন শুরু করি তখনই দেখি জয়া 2 কানে হাত দিয়ে জোরে চিৎকার করে বলছে, বন্ধ কর, বন্ধ কর এই মন্ত্র, আমি সহ্য করতে পারছি না, আমার সারা শরীর চলে যাচ্ছে, বন্ধ কর, বন্ধ কর।
এই কথা বলতে বলতে জয়া অন্ধকার ঘরের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এরপর আমি বেশি দেরি না করে সেই দিন রাতেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রনিতকে কিছু না জানিয়ে বাপের বাড়িতে চলে যাই। এরপর সমস্ত ঘটনা মা বাবা ও ঠাকুমাকে খুলে বলতেই মা আমাকে পরদিন বিকেলে আমাদেরই গ্রামে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। ওনার নাম ভৈরব মোহন গাঙ্গুলি। উনি পেশায় পিশাচ সিদ্ধ তান্ত্রিক। সেই সঙ্গে আমাদের গ্রামের নিরীহ মানুষজন কোনো অশুভ বিপদে আপদে পড়লে ওনার কাছে গিয়েই সেই অশুভ বিপদের কথা খুলে বললে উনি যথাসাধ্য সেই অশুভ বিপদের হাত থেকে সেই নিরীহ মানুষগুলোকে রক্ষা করার চেষ্টা করেন। এরপর আমি ওনার কাছে গিয়ে বিয়ের পর থেকে আমার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে ও রনিতের অস্বাভাবিক আচার আচরণের কথা সমস্ত কিছু খুলে বলি। উনি আমার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে গম্ভীর গলায় বলেন, জয়া মারা যাওয়ার পর তোর বর রনিত ও ঠিক মতো শ্রাদ্ধ শান্তির কাজ করেনি বলেই আজ ওর অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি। তাই ও তোর শ্বশুর বাড়িতে রয়ে গেছে। আর তোদের দুজনকে সুখে শান্তিতে সংসার করতে দেখে সেটা সহ্য করতে না পেরেই ওর মৃত্যুর পরও মনে আবার নতুন করে রনিতের সঙ্গে সংসার করার আক্ষেপটা নতুন করে জেগে উঠেছে। রনিতের সঙ্গে তোকে সুখে শান্তিতে সংসার করতে দেবে না বলেই তাই ও তোর বারবার ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু তোর রাশি ভারী বলে ও তোর এখনো পর্যন্ত বড় রকমের ক্ষতি করতে পারেনি। ভৈরব মোহন তান্ত্রিকের আমি এই কথা শুনে আমি হাত জড়ো করে বলি, বাবা ঠাকুর, আপনি যেভাবেই হোক আমার স্বামীকে ওই অশরীরী প্রেতাত্মার কবল থেকে বাঁচান, না হলে যে ওই শয়তানিটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার স্বামীকে মেরে ফেলবে। আমার এই কথা শুনে উনি আবার গম্ভীর গলায় বলে ওঠে, তোর স্বামীর কোনো রকম ক্ষতিও করবে না, কারণ ও তোর স্বামীকে খুব ভালোবাসে আর ওকে পুরোপুরি ওর বশে করে নিয়েছে। কিন্তু কিন্তু কি বাবা ঠাকুর? কিন্তু ও তোর যে কোনো সময় যে কোনো মুহূর্তে ও পথের কাঁটা সরানোর জন্য তোর বড় রকম ক্ষতি করে দিতে পারে। আর সেই ক্ষতির জন্য তোর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ওই শয়তানি যাতে তোর কোনো ক্ষতি না করতে পারে তার জন্য আমি তোকে মা তারার মন্ত্রপুত একটা তাবিজ দিচ্ছি। এই তাবিজটা তুই সব সময় তোর বাঁ হাতে বেঁধে রাখবি, তাহলে ওই শয়তানি তোর কাছেও ঘেঁষতে পারবে না আর তোর কোনো ক্ষতিও করতে পারবে না। যদি তুই ভুলবশত মা তারার মন্ত্রপুত তাবিজটা খুলে ফেলিস বা তোর হাত থেকে যদি ওই তাবিজটা আপনা থেকেই খুলে পড়ে যায়, তাহলে ওই শয়তানি তোকে আর বাঁচতে দেবে না। উনি এই কথা বলে সঙ্গে সঙ্গে আমার বাঁ হাতে একটা মা তারার মন্ত্রপুত তাবিজ বেঁধে দেয়। এরপর আমি আবার পুনরায় বাপের বাড়ি থেকে এই বাড়িতে ফিরে আসি এবং মা তারার মন্ত্রপুত তাবিজটা ধারণ করার সেই দিনের পর থেকে আজ পর্যন্ত ওই শয়তানি আমার কোনো রকম ক্ষতি করতে পারেনি ঠিকই, কিন্তু ও মাঝে মাঝে আমাকে ভয় দেখায় আর হুমকি দেয় যে আমি যেন এই বাড়ি ছেড়ে আর রনিতের জীবন থেকে চলে যাই। কোয়েলের মুখ থেকে সব ঘটনা শুনে প্রীতম আজ্ঞার সুরে বলে ওঠে, শোন কোয়েল, তোকে আর এই পুরো ভুতুরে বাড়িতে তোর এই পাগল বরের সঙ্গে আর থাকতে হবে না। তুই কালই আমাদের সঙ্গে কলকাতায় যাবি আর আমার বাড়িতে থেকে আবার নতুন করে গানটা শুরু করবি, ঠিক আছে? প্রীতমের কথা শুনে কোয়েল আর কিছু মুখে বলল না, শুধু ঘাড় নাড়ে। কোয়েলকে ঘাড় নাড়তে দেখে প্রীতম বলে ওঠে, অনেক রাত হয়ে গেছে, জাগি ঘুমিয়ে পড় কোয়েল। কাল আবার আমাদেরকে ভোর ভোরই ঘুম থেকে উঠে কলকাতায় ফিরতে হবে। চল ঘুমিয়ে পড়। প্রীতমের এই কথা শুনে কোয়েল নিজের ঘরে ঘুমোতে চলে যায় আর প্রীতম পাশের ঘরে না শুয়ে তিন কন্যার সঙ্গে বড় ঘরে মাটিতে নিজে বিছানা পেতে শুয়ে পড়ে ঠিকই, কিন্তু পরদিন সকালে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তা ওরা চারজন কেউই কল্পনা করতে পারেনি।
পরদিন সকাল হতেই প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে এই বাথরুমে মুখ ধোয়ার জন্য যাবে, হঠাৎ ছাদের মাঝখানে একটা দৃশ্য দেখে প্রিয়াঙ্কা চিৎকার করে ওঠে প্রীতমের উদ্দেশ্যে। স্যার, তাড়াতাড়ি এইদিকে আসুন। প্রিয়াঙ্কা চিৎকার শুনে প্রীতম ও বাকিরা ধরফর করে বিছানার ওপর উঠে বসে। বাইরে থেকে প্রিয়াঙ্কার গলা শুনে অদিতি প্রীতমের দিকে তাকিয়ে বলে ওঠে, স্যার, এটা প্রিয়াঙ্কার গলা না? অদিতির প্রশ্ন শুনে প্রীতম হাই তুলতে তুলতে ও বিছানা ছেড়ে উঠতে উঠতে বলে, হ্যাঁ, প্রিয়াঙ্কারই তো গলা, কিন্তু ও এত ভোরবেলায় ছাদে দাঁড়িয়ে চিৎকার করছে কেন? এই চল তো গিয়ে দেখি, ওর কোনো বিপদ আপদ হলো নাকি। এই কথা বলে প্রীতম, অদিতি ও তনিমা ঘর থেকে ফাঁকা ছাদে বাইরে বেরিয়ে আসতে ওদের তিনজনের চোখ বিস্ফারিত হয়ে যায় ছাদের মধ্যে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। ওরা তিনজন প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে বিস্ফারিত দৃষ্টিতে দেখে ছাদের মাঝখানে কোয়েলের নিথর দেহটা পড়ে আছে, এবং সব থেকে ভয়ের গায়ের কাটা দেওয়া ব্যাপার হলো কোয়েলের মুন্ডুটা কে যেন দুমড়ে মুচড়ে পিছনের দিকে ঘুরিয়ে দিয়েছে এমনভাবে যে ধর থেকে পুরো মুন্ডুটা যেন খুলে পুরো ঝুলছে। এছাড়া কোয়েলের দুটো পা ধরে কে যেন উল্টো দিকে এমনভাবে মুচড়ে দিয়েছে যে পা দুটো পুরো ভয়ঙ্কর বিশ্রীভাবে বেঁকে গেছে। কোয়েলের ভয়ঙ্কর মৃতদেহের রূপ দেখে প্রীতম ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে তার তিনজন স্টুডেন্টের উদ্দেশ্যে, জয়া ওর প্রতিশোধের শেষ পর্যন্ত শেষ হাসিটা হেসেই ছাড়ল। প্রীতম এই কথা বলতে বলতে ছাদের কোণার দিকে আপনা থেকেই দৃষ্টি যেতেই দেখে কোয়েলের বাঁ হাতে ভৈরব মোহন তান্ত্রিকের যে মা তারার মন্তব্যুত তাবিজটা বেঁধে দেওয়া ছিল, সেই তাবিজটা ছাদের এক কোণে ছেঁড়া অবস্থায় পড়ে আছে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে জয়া আজও আছে। তাহলে কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনাদের মতামত। আজকের গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও অন্যান্য চরিত্রে শৈথালি, বুবাই, মৌমিতা, শুভম, খুশি, সোনালি, ঝিনুক, প্রচ্ছদে পিয়ালি এবং আবহতে ইয়ন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।